আমার কথা শোনা যাচ্ছে আশা করি। আমরা ভারতীয় সংবিধান নিয়ে বিগত ক্লাসগুলোতে যেসব আলোচনাগুলো করেছি সেগুলোকে যদি আরেকবার একটু রিকল করে নিই তাহলে সুবিধা হবে। কারণ আমাদের ক্লাসগুলো আসলে এক সপ্তাহ পর পর ছাড়া ছাড়া হয়। তাতে আমার মনে হয় যে আরেকবার একটু রিকল করে নেওয়া ভালো। আমরা ভারতের সংবিধান বলতে যেটা বুঝি যে ভারত দেশকে চালানোর জন্য, সরকার যেভাবে দেশটাকে চালায় সেটাকে চালানোর জন্য একটা বই রয়েছে, এবং সেই বইতে কতগুলো নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোকে আমরা সংবিধানের মাধ্যমে পাচ্ছি। এবার এই সংবিধানের মাধ্যমে আমরা কিভাবে পাচ্ছি, সেখানে কতগুলো ধারা রয়েছে, 1 2 3 4 করে ধারা রয়েছে। সেখানে ভারত দেশটার রূপটা কিরকম হবে সেটাকে বর্ণনা করা রয়েছে, বা ভারত দেশটা কিভাবে চলবে সেটাকে বর্ণনা করা রয়েছে। ভারতের সরকারের কাজটা কি হবে সেটাকে বলা রয়েছে। তাহলে এইরকম ভারতের সংবিধান আমরা পড়তে গিয়ে প্রথমে আমরা দেখেছিলাম ভারতের সংবিধানের প্রস্তাবনা, যেখানে ভারতের সংবিধানের চরিত্র বর্ণনা করা হয়েছিল, যে ভারতের সংবিধান কি রকম, যে ভারত দেশটার ধারণা কি রকম সেটাকে বর্ণনা করা হয়েছে। ভারত দেশটার ধারণা কি রকম, যে ভারত সাধারণতন্ত্র, গণতন্ত্র, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, এই কতগুলো ধারণা ভারতের সরকার সম্পর্কে বা ভারত দেশ সম্পর্কে দেওয়া হয়েছিল। এটা কবে দেওয়া হয়েছিল? 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান গৃহীত হয়েছিল, এবং এই সংবিধান কার্যকর হয়েছে 1950-এ 26শে জানুয়ারি। আমরা সেই প্রস্তাবনার ধারণা আমরা দেখেছিলাম, এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে ভারতের সংবিধানে কতগুলো মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকারগুলো কি, অর্থাৎ 12 থেকে প্রায় 35 নম্বর ধারা অবধি এই মৌলিক অধিকারগুলোর বর্ণনা করা রয়েছে। কিন্তু যদি আরো স্পেসিফিক্যালি দেখি তাহলে দেখা যাবে যে 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণনা করা আছে, তারপরে স্বাধীনতার অধিকার, তারপর শোষণের বিরুদ্ধে অধিকার, তারপর ধর্মীয় স্বাধীনতার অধিকার, তারপরে রয়েছে সাংবিধান, তারপরে রয়েছে সাংস্কৃতিক সংস্কৃতি অধিকারের অধিকার, তারপর রয়েছে সাংস্কৃতিক প্রতিবিধানের অধিকার। এই সমস্ত অধিকারগুলো রয়েছে, এবং এই অধিকারগুলো শুধু আমাদের পেলে হবে না, আমাদের তার সঙ্গে কতগুলো কর্তব্যও রয়েছে। সেই কর্তব্যগুলো আমরা দেখেছিলাম, যদিও সেই কর্তব্যগুলো বাধ্যতামূলক না, কিন্তু পালন করা উচিত বলে মনে করা হয়। এবং তার সঙ্গে দেখেছিলাম যে রাষ্ট্র বা দেশ কতগুলো নিয়ম নীতি পালন করার চেষ্টা করবে, এরকম কতগুলো নির্দেশ সংবিধানে দেওয়া রয়েছে, সেটাকে বলা হয় নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতিতে কতগুলো জিনিস বলা রয়েছে সেটাকেও আমরা দেখেছি। তারপর আমরা জানি যে ভারত যে কোনো সরকারের তিনটে দিক আছে। একটা হলো আইন বিভাগ, অর্থাৎ আইন তৈরি করার দিক। একটা হলো শাসন বিভাগ, অর্থাৎ সেই আইনটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় তার দিক। এবং আরেকটা হলো বিচার বিভাগ, অর্থাৎ সেই আইনটা কেউ যদি ভঙ্গ করে তাহলে তার বিচার কিভাবে করবে তার দিক। এই আইন বিভাগে আমরা দেখেছিলাম আলোচনা করতে গিয়ে যে ভারতে দু ধরনের সরকার আছে, অর্থাৎ ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতে যেরকম কেন্দ্র সরকার রয়েছে, ভারতে আবার রাজ্য সরকার আছে। কেন্দ্র সরকারের কাজটা কি? কেন্দ্র সরকারের কাজটা হলো যে দেশের সমস্ত বিষয় আইন কানুন তৈরি করা। এবং প্রত্যেকটা রাজ্যের কাজটা কি? রাজ্যের আইন বিভাগের যে রাজ্যের বিষয় আইন তৈরি করা। এবং সেটা প্রসঙ্গে আমরা দেখেছিলাম যে ভারতে এই আইন তৈরি নিয়ে তিনটে তালিকা রয়েছে: একটা কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা, এবং একটা যুগ্ম তালিকা। এবং বলা হয়েছিল যে কেন্দ্র তালিকায় কেন্দ্র সরকারের আইন বিভাগ আলোচনা করতে পারে, যার নাম হলো পার্লামেন্ট, পার্লামেন্ট আলোচনা করতে পারে। রাজ্য সরকারের আইন বিভাগের কি নাম? সেটা বিধানসভা আমরা দেখেছিলাম, যদিও কিছু কিছু রাজ্যে, 6টা রাজ্যে সেটা দুটো বিভাগ রয়েছে। বিধানসভা, দুটো কক্ষ রয়েছে, বিধানসভা এবং বিধান পরিষদ। ইংলিশে বলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিল, দুটো কক্ষ রয়েছে। তাহলে এইভাবে পার্লামেন্ট কেন্দ্র সরকারের আইন তৈরি করে, মানে কেন্দ্র সরকারের হয়ে আইন তৈরি করছে, এবং রাজ্যগুলোর ক্ষেত্রে মূলত বিধানসভা রাজ্যের আইন তৈরি করছে। এবং এই আইন বাস্তবায়িত কি করে হয়? এই আইন বাস্তবায়ন করে সরকার, এর মন্ত্রী পরিষদ আছে,
এবং কেন্দ্র সরকারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ, এবং তাকে মন্ত্রী পরিষদের মধ্যে যদি ছোট করে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে তৈরি হয় ক্যাবিনেট। এই ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ হয় যে কি করবে। এবং তার সঙ্গে কি রয়েছে, রাজ্যের ক্ষেত্রে ওই একই স্ট্রাকচার ফলো হয়। রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী রয়েছে, মুখ্যমন্ত্রীর তার নিজস্ব মন্ত্রী পরিষদ রয়েছে এবং তার ক্যাবিনেট রয়েছে। তার মাধ্যমে শাসন বিভাগ পরিচালিত হয়। শাসন বিভাগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দু ধরনের শাসনকর্তা আছে। এক ধরনের শাসনকর্তা হলো রাজনৈতিক, মানে যারা বিভিন্ন মন্ত্রী, যারা অস্থায়ী, যারা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। এবং আরেক ধরনের শাসনকর্তা রয়েছে যাদেরকে বলা যেতে পারে যে আমলা বা বিউরোক্রেসি। অর্থাৎ সে সর্বোচ্চ স্তরে যদি আমি বলি যে ক্যাবিনেট সচিব থেকে শুরু করে সর্বনিম্ন স্তরে যদি বলি তাহলে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এনারা পরীক্ষা দিয়ে, পরীক্ষার মাধ্যমে এই শাসন বিভাগের সঙ্গে জড়িয়ে পড়ে। এবং আরেকটা বিভাগ রয়েছে, সেটা হলো বিচার বিভাগ। এই বিচার বিভাগের আলোচনা আজকে আমরা মূলত করব। বিচার বিভাগ যদিও ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে হলেও ভারতের বিচার বিভাগ কিন্তু একটাই কাঠামো আছে, সেটাকে বিভিন্ন স্তর বিন্যাস করা আছে। অর্থাৎ এই কাঠামোর সর্বনিম্ন স্তরে যেরকম ছোট ছোট আদালত গুলো রয়েছে, লোক আদালত, জেলা আদালত, এই আদালত গুলো রয়েছে, তার উপরের স্তরে রাজ্য স্তরে রয়েছে হাইকোর্ট, তার উপরের স্তরে কেন্দ্র স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের কার্যাবলী আমরা দেখার চেষ্টা করব, যে সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করে এবং হাইকোর্ট কিভাবে কাজ করে, এই দুটো জিনিস আমরা একটু বুঝে নেব। তাহলে সুপ্রিম কোর্টের কাজটা কি? সুপ্রিম কোর্টের কাজ মূলত যুক্তরাষ্ট্রীয় যে কাঠামোটা রয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে যে আলাপ আলোচনা বা কাঠামোটা রয়েছে, সেই কাঠামোটাকে নির্দিষ্ট বা ঠিক করে দেবে। এই কাঠামোটাকে ঠিক করতে গেলে কি হয়, যে অনেক সময় বিরোধ ঘটে। যে দেখা যায় যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ তৈরি হয়েছে। দেখা যায় যে জল বিষয়ক বিরোধ তৈরি হয়েছে, বা দেখা যায় যে ট্যাক্স সংক্রান্ত বিরোধ তৈরি হয়েছে। এই বিরোধগুলো যেন না হয় সেই দিকে সুপ্রিম কোর্ট তার দিশা নির্দেশ করে। অর্থাৎ কি করতে হবে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে বলে দেয়, যে এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বিরোধের মীমাংসা কি করে সম্ভব। আবার অন্যদিকে কি হয়, যে এই সুপ্রিম কোর্টের কাজ হলো যে নিম্ন স্তরীয় যে আদালতগুলো রয়েছে সেখানে যে বিভিন্ন ধরনের মামলা রয়েছে, ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলা, এই ধরনের মামলাগুলো, এই মামলাগুলোকে কি করে নিষ্পত্তি করা যায়, যেগুলো নিম্ন আদালতে হয়নি বা নিম্ন আদালত থেকে নিয়ে তার নিষ্পত্তি অনেক সময় করে সুপ্রিম কোর্ট। যে আমরা যদি স্কুলের উদাহরণ নিই, তাহলে স্কুলে আমাদের সঙ্গে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে আমরা যে শিক্ষক বা শিক্ষিকা ক্লাসে রয়েছেন তার কাছে আমরা অভিযোগ করি। এবং তার কাছেও যদি অভিযোগ সফল না হয়, সেই অভিযোগটা যায় ক্লাস টিচারের কাছে। ক্লাস টিচারের উপরে কে রয়েছেন? প্রধান শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন স্কুলে, তার কাছে। তাহলে ঠিক এই রকম ভাবেই জেলা কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কাজগুলো হয়ে থাকে। যে কাজটা হাইকোর্টে আটকে যাচ্ছে সেই কাজটা তার উপরের আদালত সুপ্রিম কোর্টে যাচ্ছে। এইভাবে বিচারটা হয়ে থাকে আর কি। তো হাইকোর্ট নিজে থেকে কোনো মামলা কে সুপ্রিম কোর্টে পাঠাতে পারে, আবার সুপ্রিম কোর্ট নিজে থেকে কোনো মামলা নিম্নস্তরী আদালত থেকে নিয়ে আসতে পারে। এইভাবে বিচার বিভাগের কাজটা চলতে পারে। এছাড়াও সুপ্রিম কোর্টের আর কি কাজ রয়েছে? সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলো রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করে। যে মৌলিক অধিকারগুলো একটু আগে আমরা বলছিলাম, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, এই মৌলিক অধিকারগুলো রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখানে যে কোনো সাধারণ মানুষ, যার যদি আহ, মৌলিক অধিকার খর্ব হয়ে থাকে, তাহলে সে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারে। সে কাজটা সুপ্রিম কোর্ট করে থাকে। সুপ্রিম কোর্ট আর কি করে? সুপ্রিম কোর্ট করে হলো, রাষ্ট্রপতি যদি সুপ্রিম কোর্টের কাছে কোনো পরামর্শ চায় শাসন বিভাগ সংক্রান্ত, তাহলে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও সংবিধানের কোনো বিষয়, সংবিধান যে বইটা, তার তো বিভিন্ন সেখানে আর্টিকেল বা ধারা রয়েছে, সেই ধারাগুলোর খুবই সংক্ষেপে লেখা আছে, সেগুলো সঠিক ব্যাখ্যা কি হবে সেই নিয়ে বিভিন্ন মামলায় সমস্যা তৈরি হয়েছে বিগত দিন। সেই সমস্যা তৈরির সময় দেখা যায় যে সুপ্রিম কোর্ট তার ব্যাখ্যা করে দেয়, যে এই লাইনের অর্থ কি, এই লাইনের পরিধি কতটা, তার ব্যাখ্যা সুপ্রিম কোর্ট করে দেয়।
তো এইভাবে সুপ্রিম কোর্টের কাজটা ক্রমশ ব্যাপক হয়ে যায়, যে সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ বিচার বিভাগ এবং এই সুপ্রিম কোর্ট সমস্ত ধরনের কার্যকলাপ পরিচালনা করে থাকে। সুপ্রিম কোর্ট তাহলে কি কি কাজ করছে আমরা দেখতে পাচ্ছি, যে সুপ্রিম কোর্টের কতগুলো মূল এলাকা রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিছু কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে সমস্যা তৈরি হলে সুপ্রিম কোর্ট তার বিরোধ মীমাংসা করতে পারে। সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে কাজ করে থাকে। আবার আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট একটা পরামর্শ দান এলাকা হিসেবেও কাজ করে, যে পরামর্শ দিয়ে থাকে সুপ্রিম কোর্ট নানান ক্ষেত্রে। আর কি করে থাকে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট দেখলাম যে সংবিধানের রক্ষাকারীর কাজ করে থাকে। সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে কাজ করে থাকে। এই ধরনের কাজগুলো সুপ্রিম কোর্ট করে থাকে। তাহলে এর পাশাপাশি আমরা যদি তার নিম্নস্তরীয় আদালত অর্থাৎ রাজ্য, আর একটা জিনিস বলা হয়নি, যে সুপ্রিম কোর্টের গঠনটা কাদের নিয়ে হয়। সুপ্রিম কোর্টে বর্তমানে 33 জন সাধারণ বিচারপতি রয়েছেন এবং তার সঙ্গে একজন মুখ্য বিচারপতি রয়েছেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন একজন, এবং তার সঙ্গে 33 জন অন্যান্য বিচারপতি রয়েছে। এই বিচারপতি হতে গেলে কি হতে হয়, যে 5 বছর তিনি কোনো হাইকোর্টে বিচারপতির কাজ করেছেন, বা 10 বছর আইনজ্ঞ হিসেবে কাজ করেছেন, এমন যোগ্য লোককে রাষ্ট্রপতি বিচারপতি হিসেবে নিয়োগ করেন সুপ্রিম কোর্টে। এইভাবে সুপ্রিম কোর্ট তৈরি হয়ে থাকে। তাহলে এই হলো সুপ্রিম কোর্টের ওভারঅল আলোচনা। এবং তারপরে দেখা যায় যে হাইকোর্টের আলোচনায় যদি আমরা আসি, যে হাইকোর্টের কাজটা কি। হাইকোর্টেরও কাজ হলো সুপ্রিম কোর্টের মতনই, কিন্তু প্রত্যেকটা রাজ্যে একটি করে হাইকোর্ট রয়েছে। বর্তমানে ভারতে 25টা হাইকোর্ট আছে। বর্তমানে 28টা রাজ্য, কিন্তু কিছু কিছু রাজ্যে যুগ্ম হাইকোর্ট, মানে অর্থাৎ দুটি রাজ্য মিলিয়ে একটি হাইকোর্ট আছে, কিন্তু 25টা হাইকোর্ট আছে। এবং সেই রাজ্যের দেওয়ানি এবং ফৌজদারি মামলা হাইকোর্টে দায়ের করা যায়। ফৌজদারি মামলা বলতে কি বুঝি আমরা? যেগুলো অপরাধমূলক মামলা হতে পারে, যে খুন, রাহাজানি, ছিনতাই, এই ধরনের অপরাধ সংক্রান্ত মামলা ফৌজদারি মামলা হতে পারে। আবার দেওয়ানি মামলা বলতে কোনো বিরোধ মীমাংসা, সেই কাজটাও হাইকোর্ট করে থাকে। অর্থাৎ জমি সংক্রান্ত বিরোধ হলো, কারোর বাড়ি সংক্রান্ত বিরোধ হলো, কারোর বিবাহ সংক্রান্ত বিরোধ হলো, এই ধরনের মামলা হাইকোর্টে নেওয়া হয়ে থাকে। তাহলে ফৌজদারি এবং দেওয়ানি মামলা হাইকোর্টে দায়ের করা যায়, অভিযোগ দায়ের করা যায়। এবং হাইকোর্ট কি করে? হাইকোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা পালন করে। মৌলিক অধিকার সংরক্ষণ হাইকোর্টের ধারা রয়েছে, সেখানে মৌলিক অধিকার যেরকম সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা পালন করে, সেরকম ভাবেই হাইকোর্টও মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। এছাড়াও বিভিন্ন অধিকার বা যেসব অধিকার সরকার মানুষকে দিয়ে থাকে, সেই সব অধিকার যদি মানুষ ক্ষুণ্ণ হয়, তাহলেও কিন্তু হাইকোর্টে সেই মামলা দায়ের হয়। সরকার কতগুলো অধিকার দিয়ে থাকে, মনে করো সরকার শিক্ষা দিয়ে থাকতে পারে, সরকার চাকরি দেয়, সরকার স্বাস্থ্য ব্যবস্থা দেয়। তাহলে এখন মনে করো কোনো সাধারণ মানুষ সেই শিক্ষা পাচ্ছে না, বা কোনো চাকরি পাচ্ছে না, বা কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারছে না সরকারি জায়গা থেকে, তাহলে সে হাইকোর্টে মামলা দায়ের করতে পারে, অভিযোগ করতে পারে। তাহলে এইভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নিম্নস্তরীয় আদালত হিসেবে কাজ করে, কিন্তু হাইকোর্টের আলোচনাটা অতটা ব্যাপক নয়, কারণ হাইকোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে কাজ করে না। হাইকোর্ট রাষ্ট্রপতির কাছে পরামর্শ দানের কাজটা করে। এই ধরনের কাজ হাইকোর্টে হয়ে থাকে। এই হলো মূলত বিচার বিভাগ সংক্রান্ত আলোচনা। হাইকোর্টেরও বিচার বিভাগে কি হয়, একজন মুখ্য বিচারপতি থাকেন এবং তার সঙ্গে কতগুলি সহযোগী বিচারপতি থাকেন সেখানে। তাহলে এই হলো ভারতের বিচার বিভাগের আলোচনা, এবং হাইকোর্টের নিচেও কতগুলো নিম্নস্তরীয় আদালত থাকে, সেই আদালতের মামলা। গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে দেখা যায় যে জনস্বার্থ মামলা হয়, অর্থাৎ পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। মানে আগে কি হতো, যে আমার কোনো অভিযোগ আছে, আমি হয়তো হাইকোর্টে গিয়ে মামলা দায়ের করলাম, কিন্তু বর্তমানে জনস্বার্থ মামলা আমরা দেখতে পাচ্ছি যে হয়তো পথের ধারে বেশ কিছু শিশু ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ তাদের শিক্ষার বন্দোবস্ত নেই, তাদের স্বাস্থ্যের বন্দোবস্ত নেই। তাহলে আমি হাইকোর্টে তাদের হয়ে মামলা করতে পারি, এবং সেই মামলা করার জন্য আমাকে বিশেষ কোনো উকিল বা বিশেষ কোনো আইনজ্ঞ হতে হবে না। আমি নর্মাল একটি চিঠির মাধ্যমে লিখে আমি বিচারপতির কাছে দিয়ে আসতে পারি।
এবং তিনি তার বন্দোবস্ত নেবেন। এইভাবে দেখা যাচ্ছে যে বিচার বিভাগের কাজটা ক্রমশ ব্যাপক হয়ে গেছে। বিচার বিভাগ কোনো মামলা বিচারপতি নিজের চোখেও হয়তো দেখছেন যে রাস্তাটা খারাপ, হয়তো তিনি কোর্টে যাওয়ার সময় দেখতে পেলেন, তাহলে তিনি ডেকে পাঠাতে পারেন সেখানকার মিউনিসিপ্যালিটির সদস্যকে বা সেখানকার মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে, যে এখানে রাস্তাটা এইরকম বেহাল অবস্থা কেন, বা এখানে রাস্তায় লাইট নেই কেন, বা এখানে স্কুলগুলোর শিক্ষক নেই কেন। তাহলে তিনি নিজে থেকেও অনেক সময় বিচার বিভাগের কাজটা করতে পারেন। সেখানে কোনো কেউ যদি মামলা দায়ের নাও করে, তাও বিচার বিভাগ নিজে থেকে মামলাটা নিয়ে কাজটা করতে পারে। এইভাবে ভারতে বিচার বিভাগের কাজ হয়। সেই বিচার বিভাগের কাজটাকে যদি আমরা সাম আপ করি, তাহলে এরকম দেখলাম যে ভারতের শাসন বিভাগ আসলে দুটো কাঠামোয় বিভক্ত, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। কিন্তু ভারতের বিচার বিভাগ আসলে একটা সেম স্ট্রাকচারে গঠিত, যেখানে ক্রমোচ্চ স্তর বিন্যাস আছে। যা সর্বনিম্ন স্তরে যেরকম লোক আদালত, জেলা আদালত এগুলো রয়েছে, তার উপরে স্তরে রাজ্য স্তরে রয়েছে সেখানে হাইকোর্ট, এবং কেন্দ্রীয় স্তরে সর্বোচ্চ স্তরে রয়েছে সুপ্রিম। সুপ্রিম কোর্টের কাজ হলো সংবিধানের রক্ষা করা, সুপ্রিম কোর্টের কাজ হলো পরামর্শ দেওয়া এবং যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে কাজ করা। অন্যদিকে হাইকোর্টের কাজ হলো শুধুমাত্র রাজ্য স্তরে যেসব ফৌজদারি এবং দেওয়ানি সমস্যা হচ্ছে তার মীমাংসা করা এবং মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করা হাইকোর্টের কাজ। এই তাহলে আমাদের বিচার বিভাগের আলোচনা হলো। তোমাদের বিচার বিভাগ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো।